প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শুরু। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, এবং কিছুক্ষণ আগেই মূলত 3টা থেকে বৈঠকটি শুরু হয়েছে। দুপুর 3টায় মূলত ইসলামিক দলগুলোর কয়েকটি দল মূলত প্রবেশ করেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ভেতরে, এবং তারা মূলত আলোচনা করছেন মূলত যে বিষয়টি নিয়ে আজকের এই বৈঠক, অর্থাৎ রাত 8টা পর্যন্ত বৈঠকটি চলবে। এই লাগাতার যে বৈঠক, এই বৈঠকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে দেশের সার্বিক যে পরিস্থিতি, বর্তমানে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি রোড ম্যাপ দেওয়া হবে, অর্থাৎ তারা যে সংস্কারের কথা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা বলছে, সেই রাষ্ট্র সংস্কারের জন্য একটি রোড ম্যাপ দেওয়া হবে, এবং প্রতিনিধি দলগুলোর পক্ষ থেকে মূলত মতামত নেওয়া হচ্ছে। মতামত নিয়ে একটি রোড ম্যাপ মূলত তারা ঘোষণা করবেন, তারা কী করতে চাচ্ছেন, কী করবেন এবং কীভাবে আসলে তারা সংস্কার করবেন, এই বিষয়গুলো জানাবেন। এবং মূলত সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও মূলত তাদের এই আলোচনা। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে এর আগে, অর্থাৎ গত 12ই আগস্ট মূলত বিএনপির সাথে বৈঠক হয়েছে, বিএনপি এবং জামাতের সাথে বৈঠকে বসেছে, এবং সেই বৈঠকে কিন্তু তারা আসলে বৈঠক করে নির্বাচনকালীন বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বলেছেন, তারা সংলাপের কথা বলেছেন, সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তবে আজকে কিন্তু এটি বলা চলে যে আলোচনা, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যে আলোচনাটি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে, সেই আলোচনাটি মূলত বলা চলে যে এটা আসলে দ্বিতীয় ধাপ। কারণ প্রথম ধাপে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম অর্থাৎ 8 তারিখে মূলত একটি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছিলেন। তবে আজকে যারা মূলত ডাক পেয়েছেন, এদের অনেকেই সেদিন আলোচনায় ছিলেন না, ডাক পাননি। তবে আজকে অনেকেই নতুন করে ডাক দেওয়া হয়েছে, এবং সেই আলোচনা, এবং এটি বলা চলে যে অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান উপদেষ্টার সাথে দ্বিতীয় বৈঠক চলবে, আজকে দ্বিতীয় দিনের বৈঠক। এবং এরপরও কিন্তু আবারও বৈঠক, অর্থাৎ সরকার আবারও কিছুদিন পরে এই বৈঠক শেষে কিন্তু তারা যে রোডম্যাপ তৈরি করবে, সেই রোডম্যাপ নিয়ে আবারও তারা বৈঠক করবেন, এমনটি কিন্তু বলাই চলে। এবং সেই জায়গাটি থেকে, অর্থাৎ যে বিষয়টি আপনাকে একটু জানাতে চাই, কিছুক্ষণ আগেই মূলত খেলাফত মজলিস বাংলাদেশ এছাড়াও ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা প্রবেশ করে কিন্তু তারা এই মুহূর্তে বৈঠক, অর্থাৎ 3টা থেকে যে পূর্ব নির্ধারিত সময় ছিল, সেই 3টা থেকে বৈঠক শুরু হয়েছে। এবং আজকে কিন্তু গণফোরাম, অর্থাৎ ডক্টর কামাল বৈঠক করবেন, এবং মূলত খেলাফত মজলিস বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ভিতরে আলোচনার জন্য মাওলানা মামুনুল হক তিনি প্রবেশ করেছেন, এবং তিনি আলোচনা করবেন, অর্থাৎ সামনে ছিল নির্বাচন কেমন হবে, দেশের সার্বিক পরিস্থিতি, এখন আইন শৃঙ্খলার অবস্থা, সেই সকল কিছু নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এবং যে বিষয়টি আসলে বারবারই বলা চলে যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবারই আসলে বলা হচ্ছিল, দেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই সকল কিছু পরিস্থিতি মূলত রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়, এমন ধরনের আলোচনা কিন্তু ছিল। এবং সকল কিছু মিলিয়ে আসলে বলা চলে সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও কথা ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাওলানা মামুনুল হক খেলাফত মজলিস বাংলাদেশের পক্ষ থেকে তিনি প্রবেশ করেছেন, এবং মাওলানা মামুনুল হক তিনি এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার থেকে কিন্তু তিনি বের হয়েছেন, এবং বের হয়ে তিনি এখনই গণমাধ্যমে তিনি কথা বলবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে প্রবেশ করেছেন, এবং প্রবেশ করে তিনি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের খেলাফত মজলিস বাংলাদেশের পক্ষ থেকে 3 জন মূলত আলোচনার জন্য গিয়েছিলেন, তারা এই মুহূর্তে আলোচনা করে কিন্তু বের হয়েছেন। তারা কি বলেন আমরা লাইভেই আসলে আপনাদেরকে একটু শোনাতে চাই। আমরা একটু সবাই যদি নিচে নামতেন, সামনে থেকে বসে পড়েন বসবে মামরাই একটু পরে আস্তে সবার ভাই যাবেন, ভাই পিছনে ক্যামেরা পাচ্ছে না, একসাথে ক্যামেরা দিছে না, করছি আস্তে হয় না এখন হয় না, ভাই একটু সরে যায় সবাই ভাই করছি তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান সবাই বসেন
সবাই বসে যান, সবাই বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে মূলত হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামে ইসলাম, খেলাফত আন্দোলন সহ আমরা এখানে আহত হয়েছিলাম। আন্তরিক 5-6টা দল, সবগুলো দলের নামই বললাম আমি। তো সেখানে আমরা আন্তরিক পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য আরও কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি। প্রধানত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আজকের এই আয়োজন করার জন্য। তারপরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি। সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়, সেই ধরনের একটি মৌলিক বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ 30 থেকে 35% মানুষের প্রতিনিধিত্ব, ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে। যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে। কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। এছাড়াও বিচার বিভাগ, শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের, প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এককেন্দ্রিক, যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন, যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব, সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয়, সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক সেই কিছুটা সংশোধনী এনে পুনর্বহাল করার আমরা দাবি জানিয়েছি। যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। আর একটু বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013 সাল, 16 সাল এবং 2021 সালে বহু মামলা, আমাদের অনেক হতাহত রয়েছে, শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে, তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই। আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার যেন লেন্দি কোনো প্রসেস না যায়, প্রক্রিয়া যেন না যায়, অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায়, বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা, যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায়, সে ব্যাপারেও আমরা দাবি জানিয়েছি। এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি। এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো, প্রায় 3 শতাধিক মামলা দেশব্যাপী 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা 1 মাসের একটি সময়সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে। তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় জানিয়েছেন এবং আমরা তার সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সেই সাথে যেন একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন
অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি আয়োজন করছেন। যৌক্তিক সময়টা কতদিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। আমি এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব। এখানে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামী ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ 6টি দলের এখানে প্রতিনিধিরা ছিলেন। ধন্যবাদ। 20-25 থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। দর্শক, বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের প্রতিনিধি দল যেহেতু মহাসচিব হিসেবে বক্তব্য দিলেন দলটির মহাসচিব মমিনুল হক। তিনি কথা বলেছিলেন, তাদের যে দাবি বা তারা যে আসলে নির্বাচন নিয়ে সার্বিক যে অবস্থা সেই সকল কিছু কথা কিন্তু তারা বলেছেন এবং সকল কিছুর কথা বলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল। জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ, ট্রান্সজেন্ডার এবং ইসলাম বিরোধী যত বিষয় আছে সবগুলো বাদ দিতে হবে। 3 নম্বর, হাজার হাজার ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা 2013 সনে, 16 সনে, 21 সনে এবং 24 সালের যত মিথ্যা মামলা সবগুলো 1 মাসের ভিতরে প্রত্যাহার করতে হবে। সাথে করে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা হত্যাকাণ্ডে উস্কানিদাতা, মদতদাতা, নির্দেশদাতা, ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ এই অপরাধী চক্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা কতজন ছিলেন প্রতিনিধি দলে? প্রতিনিধি দলে আমরা 13 জন ছিলাম। 13 জন। সুন্দর উত্তর দিয়েছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ধৈর্য সহকারে আমাদের সকলের বক্তব্য প্রস্তাবনা শুনেছেন এবং এগুলি সবগুলো আস্তে আস্তে বাস্তবায়িত করার জন্য উনি আশ্বাস দিয়েছেন। হেফাজতে ইসলামের, আমার নাম সাজিদুর রহমান, হেফাজতে ইসলামের মহাসচিব। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব। ধন্যবাদ আপনাদেরকে। আমরা জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা সাক্ষাতে গিয়েছিলাম। আমার সঙ্গে দলের সম্মানিত সহসভাপতি মৌলানা আব্দুর রবি ইউসুফী সাহেব রয়েছেন। আমি মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি, যুগ্ম মহাসচিব মৌলানা মুফতি মনির হোসেন কাসমি সাহেব বলছেন। সাংবাদিক ভাইয়েরা, আমরা সুনির্দিষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের সাক্ষাতে কিছু প্রস্তাবনা তুলে ধরেছি। তন্মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে রাষ্ট্রের সমস্ত সেক্টর এই পতিত স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে। এগুলোকে পুনর্গঠন করা, সংস্কার করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করা, অর্থনীতির চাকা চালু রাখা, সচল রাখা এবং পিলখানা ট্র্যাজেডি, শাপলা ট্র্যাজেডি, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপকভাবে গণহত্যা চালানো হয়েছে, আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি। এই জায়গাটাতে পতিত সরকারের যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য, দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 13 সালে হেফাজতের অসংখ্য মামলা আলেম ওলামাদের বিরুদ্ধে রয়েছে এবং আলেম ওলামারা 2021 সালে 13 সালের মামলায় কেউ 10টা, কেউ 20টা, কেউ 40টা মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন। আজও কোর্টে গিয়া নিয়মিত হাজিরা দিয়ে ভোগান্তির শিকার হতে হয়। এই মামলাতে আমরা নিষ্পত্তি করবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরাও সহযোগিতা করবার জন্য আমরা ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি। হিন্দু
সংখ্যালঘু ভাইয়েরা যারা আছেন, ভিন্ন মতাবলম্বী যারা আছেন, তাদের ঘর বাড়ি সহায় সম্পত্তি উপাসনালয়কে যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টাকেও আমরা গুরুত্ব দিয়েছি। হ্যাঁ, দুর্গাপূজা সামনে আসতেছে, আইন শৃঙ্খলার জন্য কোনো ব্যত্যয় না ঘটে এবং কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়। সরকার যেভাবে এখানে সজাগ সতর্ক দৃষ্টি রাখবে, আমরা যারা দেশবাসী দেশপ্রেমিক আমরা যারা আছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জায়গাটাতে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব, এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি। আমরা সেই উত্তরে সেই জায়গাটাতে বলেছি, আপনার যে প্রশ্ন যে একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি হাঁটতে বলা হয়, দৌড়াতে বলা হয়, এটা তো সম্ভব না। সেই জায়গাটাতে আমরা বলেছি প্রয়োজনীয় সংসারের কাজগুলো শেষ করে যৌক্তিক একটা সময়সীমার মধ্যে জাতির কাছে একটা সময়সূচি উপস্থাপন করে এতদিনের মধ্যে আমরা নির্বাচনে যাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সব দলের জন্য সমান সুযোগ, এরকম একটা পরিবেশ তৈরি করার দিকে ওনারা আস্তে আস্তে অগ্রসর হবেন, আমরা এমনটাই প্রত্যাশা করছি। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এখানে বিভিন্ন রাজনৈতিক ইসলামিক দলগুলো মূলত প্রবেশ করেছে। ইসলামিক দলগুলোর প্রতিনিধিদের সাথে কথা শেষ করে মূলত প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক, সেই বৈঠক শেষ করে তারা বের হয়েছেন এবং বের হয়ে কিন্তু গণমাধ্যমে কিছুক্ষণ আগেই মাওলানা মামুনুল হক তিনি কথা বলেছেন এবং এরপরে আমরা হেফাজত ইসলামের নেতা মহাসচিব তিনিও কথা বলেছেন। তো এক এক করে আসলে যারা ইসলামিক যে 4টি দল মূলত প্রবেশ করেছিল তাদের নেতাকর্মীরা কয়েকটি দলের নেতাকর্মীরা বের হয়েছেন আলোচনা করে এবং মূলত আসলে যে বিষয়টি নিয়ে আজকের এই বৈঠক, সেই বৈঠকের যে বিষয়টা আলোচ্য বিষয় অর্থাৎ দেশের সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি এবং যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা এবং এছাড়াও নির্বাচন আসলে কবে হবে এবং নির্বাচনের একটি রূপরেখা অর্থাৎ যে কর্মপরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়টি কিন্তু আসলে জোরদার করা হয়েছে এবং আমরা মামুনুল হক আসলে বেশ কয়েকটি দাবির কথা কিন্তু গণমাধ্যমের সামনে বলেছেন। সেই সকল কিছু বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং অর্থাৎ আজকে গণফোরাম অর্থাৎ ডক্টর কামালের যে দল, সেই ডক্টর কামালও কিন্তু আসলে প্রতিনিধিত্ব করবেন এবং গণফোরাম মূলত প্রবেশ করবেন। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন থেকে তথ্য এই ছিল আমাদের কাছে। রাষ্ট্রপতি ভবন যমুনা থেকে সর্বশেষ।